আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা আস্ত সভ্যতাকে ধ্বংস করার জন্য কি সবসময় যুদ্ধ বা অস্ত্রের প্রয়োজন হয়? না, সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসলীলাটা ঘটে অত্যন্ত নিঃশব্দে। প্রথমে আপনার উৎসবের ওপর নিষেধাজ্ঞা আসবে, তারপর সরকারি নিয়মের দোহাই দিয়ে আপনার শরীর থেকে ধর্মীয় প্রতীকটা কেড়ে নেওয়া হবে। এরপর কর্পোরেট অফিস থেকে আপনার নামটা মুছে দেয়া হবে। আর সবশেষে একদিন আপনি নিজের দেশেই হয়ে পড়বেন একজন অবাঞ্ছিত শরণার্থী। হ্যাঁ, ঠিক এই নীরব এবং সুপরিকল্পিত অস্তিত্ব সংকটের মুখোমুখি আজ ভারত এবং ভারতের বাইরের কোটি কোটি সনাতনী। গত 28 জুন থেকে 4 জুলাই 2026, মাত্র এই এক সপ্তাহে কিছু চাঞ্চল্যকর ঘটনা আমাদের সামনে এমন এক নির্মম সত্যকে নিয়ে এসেছে যা শোনার পর আপনি আর যাই হন শান্ত হয়ে বসে থাকতে পারবেন না। আজ আমরা কোনো সাধারণ খবর দেখাবো না। আজ আমরা দেখাবো কিভাবে আপনার অলক্ষ্যের চারপাশ থেকেই একটা অদ্ভুত অদৃশ্য জাল বোনা হচ্ছে, আর এই জালের প্রথম সুতোটি কাটা পড়ছে ভারতের একটি বিশেষ ফান্ডের ওপর আঘাত হেনে। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুজ আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে আর আমাদের মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি এসেছে আইনি পথে। ধর্মান্তকরণের নামে বিদেশ থেকে যে কোটি কোটি টাকা আসতো তার রাস্তা এবার চিরতরে বন্ধ হতে চলেছে। 2026 সালের 22 জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি ঐতিহাসিক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এফসিআর এর রুলস সংশোধন করেছে। মজার ব্যাপার হলো, এর জন্য পার্লামেন্টের কোনো অনুমোদন দরকার পড়েনি। স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি নিজের ক্ষমতা ব্যবহার করে এই লুপহোল বন্ধ করেছে। একটু পেছনে তাকালে বুঝবেন এই ফান্ডের খেলাটা কতটা নোংরা ছিল। 2011 সালে ইউপিএ আমলে সোনিয়া গান্ধীর প্রভাবে এই আইনের ভাষা এতটাই অস্পষ্ট রাখা হয়েছিল যে সামাজিক কাজের নাম করে আসা টাকা দিয়ে জাকির নায়েকের মতো উগ্রবাদীরা প্রকাশ্যেই নিজেদের নেটওয়ার্ক চালাতো। এমনকি চীন থেকে আসা ফান্ডের গোলমালের কারণে 2022 সালে সোনিয়া গান্ধীর নিজস্ব রাজীব গান্ধী ফাউন্ডেশনের লাইসেন্সও বাতিল করতে হয়েছিল। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, সমাজ কল্যাণের মুখোশ পরে এই টাকা আসলে ভারতের গ্রামীণ এবং আদিবাসী এলাকার দেদার ধর্মান্তকরণের কাজে ছড়ানো হচ্ছিল। আর এই কারণে 2014 সাল থেকে আজ পর্যন্ত 20,000-এরও বেশি এনজিওর লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে এতদিন অ্যাকশন নেওয়া হতো অভিযোগ পাওয়ার পর, কিন্তু 2026 সালের এই নতুন নিয়মের গোড়াতেই কোপ মারা হয়েছে। এখন স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ধর্মীয় শিক্ষা বা সংস্কৃতি রক্ষার নামে বিদেশি ফান্ড নেওয়া গেলেও তার আড়ালে কোনোভাবেই ধর্মান্তকরণ করা যাবে না। আর ঠিকই কঠোর আইনের জেরেই যখন বিদেশি টাকা জোর কমছে, তখন মাথা চাড়া দিয়ে উঠছে সশরীরে হামলার চক্রান্ত। টাকার জোর কমতেই এবার সরাসরি আঘাত হানার চেষ্টা হয়েছিল হিন্দুদের সবচেয়ে বড় আবেগের জায়গা অযোধ্যার রাম মন্দিরে। কিন্তু 2026 সালের 25 জুন ভারতের দুই শীর্ষ তদন্তকারী সংস্থা এনআইএ এবং এটিএস এক রুদ্ধশ্বাস যৌথ অপারেশন চালিয়ে সেই ভয়ঙ্কর চক্রান্তের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা মোহাম্মদ সোয়েল নামে এক যুবককে কর্ণাটক থেকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, এই যুবক দীর্ঘদিন ধরেই রাডারে ছিল। সে কিছু আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন আর নিষিদ্ধ চক্রের সাথে হাত মিলিয়ে রাম মন্দিরে একটা বড়সড় হামলার পুঙ্খানুপুঙ্খ নীলনকশা তৈরি করেছিল। আমাদের জওয়ানদের এই নিখুঁত টাইমিং আর তৎপরতা ভারতের এক মস্ত বড় সভ্যতা বিশেষকে এক ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। তবে চক্রান্ত শুধু রাম মন্দিরেই সীমাবদ্ধ ছিল না। উত্তরপ্রদেশের অন্য প্রান্তে রাতের অন্ধকারে চলেছিল আরেকটি বেআইনি কারবার। রাম মন্দিরের চক্রান্ত ব্যর্থ করার পাশাপাশি গোহত্যার বিরুদ্ধেও উত্তরপ্রদেশ পুলিশ নিজেদের জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। 2026 সালের এপ্রিলের এক মাঝরাতে মিরাট জেলার গঙ্গা খালের পাড়ে নাগোলা অর্ডার গ্রামের কাছের এক ঘন অন্ধকার জঙ্গলে হানা দেয় সারধনা থানার ইন্সপেক্টর দীনেশ প্রতাপ সিংয়ের স্পেশাল টিম।
পুলিশের কাছে খবর ছিল সেখানে একদল অপরাধী গবাদি পশু জবাইয়ের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। পুলিশ পুরো জঙ্গল ঘিরে ফেলে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিতেই অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে সরাসরি গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা জবাব দেয় এবং এনকাউন্টারে মূল অপরাধীর পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে মনীষ, দিলশাদ এবং সারতাজ নামে 3 জনকে হাতে নাতে গ্রেফতারও করা হয়েছে। বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালালেও পুলিশ সেখান থেকে প্রায় 100 কেজি গরুর মাংস, ধারালো অস্ত্র এবং একটি জীবিত গবাদি পশু উদ্ধার করেছে। জঙ্গল বা মাঠ ঘাটের এই অপরাধগুলোর পাশাপাশি এবার দেখুন কিভাবে সমাজসেবা আর এতিমখানার নামেও এক চূড়ান্ত নোংরা ডলারের ব্যবসা চলছিল। হায়দ্রাবাদের লিগ্যাল রাইট প্রোটোকল ফোরামের সমাজকর্মী এএস সন্তোষের একটি বিস্ফোরক পিটিশনের ওপর ভিত্তি করে জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি সরাসরি মাঠে নেমেছে। অভিযোগটি শুনলে যে কারোর গা শিউরে উঠবে। আমেরিকার চ্যারিটি সংস্থা আগাপে ইন্টারন্যাশনাল এবং হায়দ্রাবাদের আগাপে এতিমখানা অসহায় এইচআইভি আক্রান্ত এতিম শিশুদের ছবি, নাম এবং তাদের করুণ ব্যক্তিগত ইতিহাস প্রকাশ করে দিয়েছিল নিজেদের ওয়েবসাইট আর ফান্ড রাইজিং প্ল্যাটফর্মে। ভারতের 2017 সালে এইচআইভি অ্যান্ড এইডস অ্যাক্ট অনুযায়ী যা সম্পূর্ণ বেআইনি। আসল খেলাটা ছিল ডলারে। বিদেশি দাতাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে ফান্ড তোলার জন্য এই ফুটফুটে শিশুদের রোগকে এরা বিজ্ঞাপনের মতো করে ব্যবহার করেছে এবং গত 5 বছরে প্রায় 53 কোটি টাকা তারা হাতিয়েছে। এর অতীত আরও অন্ধকার। 2017 সালে এই এতিমখানার শিশুদের দিয়ে জোর করে মাটির নিচে নোংরা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার অভিযোগও উঠেছিল। আরও ভয়ঙ্কর তথ্য হলো এই চ্যারিটির প্রধান লিন মারি ভগুর বিরুদ্ধে অলরেডি পক্সো আইনের অধীনে মামলা চলছে। মানবাধিকার কমিশনের মেম্বার প্রিয়াঙ্ক কানুনগো তেলেঙ্গানা পুলিশকে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রককে বলেছে এই মহিলার ওসিআই স্ট্যাটাস বাতিল করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে। কিন্তু দুঃখের বিষয় হলো সমাজসেবার নামে যেখানে এই অবস্থা, সেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হিন্দুদের নিজেদের পরিচয় নিয়ে বাঁচতেও বাধা দিচ্ছে। ভাবুন একবার, পরীক্ষার হলগুলোতে আজকাল হিন্দুদের ধর্মীয় প্রতীকগুলোর ওপর এক অদ্ভুত প্রাতিষ্ঠানিক অনীহা বা অস্বস্তি দেখা যাচ্ছে। কর্ণাটক কমন এন্ট্রান্স টেস্ট বা কেসিইটি পরীক্ষার হলে সম্প্রতি হিন্দু ছাত্রদের পরীক্ষার হলে ঢোকার আগে তাদের পবিত্র পৈতে কেটে বা খুলে ফেলতে বাধ্য করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো কর্ণাটক পরীক্ষা কর্তৃপক্ষের কোনো অফিসিয়াল গাইডলাইনে পৈতে নিষিদ্ধ ছিল না। তা সত্ত্বেও ছাত্রদের সামনে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে তাদের কেরিয়ার অথবা সনাতনী ধর্মীয় আত্মপরিচয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হতো। এটি কোনো একটা রাজ্যের বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি খেয়াল করে দেখবেন ভারতের বিভিন্ন জায়গায় পরীক্ষার নামে পবিত্র পৈতে, হাতের কলভা, বিবাহিত মহিলাদের মঙ্গলসূত্র, পায়ের আংট কিংবা কপালের তিলককে প্রশাসনিকভাবে সন্দেহের চোখে দেখা যায়। অথচ অন্য ধর্মের পোশাক বা ধর্মীয় প্রতীকের ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চরম সুযোগ সুবিধা আর সেকুলারিজমের বুলি আওড়ায়। এই দ্বিচারিতা আইনের চোখে সমতা এবং ব্যক্তিগত মর্যাদার উপর এক গভীর আঘাত। আর এই বৈষম্য আজ পরীক্ষার হল ছাড়িয়ে সোজা ঢুকে পড়েছে আমাদের কর্পোরেট লাইফেও। হ্যাঁ, বৈষম্য এখন টাই স্যুট পরা কর্পোরেট জগতেও স্পষ্ট। টেক্সাসের হিউস্টনে গ্লোবাল হেডকোয়ার্টারে থাকা বিশ্বের অন্যতম বৃহত্তর প্লাস্টিক কোম্পানি লিয়েন্ডেল বেসেলের মুম্বাইয়ের শাখা থেকে সুপরিকল্পিতভাবে ভারতীয় হিন্দু পেশাদারদের সরিয়ে দেওয়ার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 2025 সালের আগস্টে কোনো আগাম নোটিশ ছাড়াই কোম্পানির মুম্বাই শাখার একজন অত্যন্ত সফল এবং যোগ্য হিন্দু সিনিয়র ডিরেক্টরকে চাকরি থেকে বের করে দিয়েছে। আর ঠিক ওই দিনই সেখানে একজন নতুন ম্যানেজারকে বসানো হয়েছে, যার নাম রাজিদা খান, যিনি একজন পাকিস্তানি মুসলমান। রাজিদা খানের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো ঘাটলে দেখা যায় তিনি স্পষ্টভাবেই ভারতীয় ও পাকিস্তানি মুসলিম এজেন্ডার পক্ষে চরম পক্ষপাত দুষ্ট
এই উগ্র ধর্মীয় মতাদর্শের মানুষটি লিডার হওয়ার ঠিক 10 দিনের মধ্যে লিয়েন্ডেল বেসেলের মুম্বাই শাখা থেকে অত্যন্ত সুপরিকল্পিত এবং পদ্ধতিগতভাবে শুধুমাত্র ভারতীয় হিন্দু পেশাদারদের ছাঁটাই করা শুরু হয়। ডাইভার্সিটি আর অন্তর্ভুক্তির বড় বড় কথা বলা এই গ্লোবাল কোম্পানিগুলোর আড়ালে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন হিন্দুফোবিয়া এর চেয়ে বড় উদাহরণ আর কী বা হতে পারে বলুন? ভারতের মতো দৃশ্যত ধর্মনিরপেক্ষ দেশে এই হিন্দু বিরোধী ভাবাবেগ অত্যন্ত সূক্ষ্ম আর মোলায়েমভাবে কাজ করে। বন্ধুরা, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন বা সাধারণ খবরের টুকরো নয়। একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন আমাদের অজান্তেই কিভাবে প্রাতিষ্ঠানিক স্তরে, কর্পোরেট ডেস্কে কিংবা পরীক্ষার হলে সনাতন সংস্কৃতির শিকড়কে উপড়ে ফেলার চেষ্টা চলছে। যে সংস্কৃতির মূল কথা হলো বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্বই আমাদের পরিবার, আজ সেই সংস্কৃতির ধারক বাহকদের নিজের ভূমিতে নিজের পরিচয়ের জন্য লড়াই করতে হচ্ছে। আজ যদি আমরা এই নীরব বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার না হই, তবে আগামী প্রজন্ম হয়তো নিজেদের ঐতিহ্যকে প্রকাশ করতেও কুণ্ঠাবোধ করবে। এই অদৃশ্য মানবাধিকার সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ হলো সচেতনতা, আর তাই এই তথ্যগুলো সবার কাছে পৌঁছে দেওয়া আজ আমাদের কর্তব্য। গত 28শে জুন থেকে 4 জুলাইয়ের মধ্যে আপনার এলাকায় বা আপনাদের নজরে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যেগুলো আমরা মিস করে গেছি, তবে দেশের স্বার্থে, সংস্কৃতির স্বার্থে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট তথ্য এই সনাতনী মানবাধিকার ট্র্যাকার বেসকে শক্তিশালী করতে পারে। ভিডিওটি প্রতিটি সনাতনীর সাথে শেয়ার করুন, লাইক করুন এবং লড়াইয়ে আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।